নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের। সৌদিতে আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইরানে মৃত্যু ছাড়ালো 550, যুদ্ধ চলতে পারে 4 সপ্তাহ। নতুন নেতৃত্বের সাথে আলোচনা করতে চান ট্রাম্প, তেহরানের নাকচ। বাস্তবসম্মত কার্যকর সিদ্ধান্ত না নিতে পারলে অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। ভুল পদক্ষেপে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। আমিরাতের পর এবার বাহরাইনে আরেক বাংলাদেশি নিহত। দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান ঢাকার। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সংকটের জট খুলছে ধীরে ধীরে। সাশ্রয়ী হিসেবে মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। নারীর জন্য 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বাসের পরিকল্পনা। এবং 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জামায়াতকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার প্রস্তাব বিএনপির। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। সৌদি তেল কোম্পানির আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া কুয়েতে ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আর লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 31 জন। রেড ক্রিসেন্ট জানিয়েছে এখন পর্যন্ত ইরানে প্রাণ গেছে 500-র বেশি মানুষের। আহত অবস্থায় মারা গেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির স্ত্রী মানুসরে খোজেস্তা বাগেরজাদে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হামলা পাল্টা হামলা চলছেই। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীনে রাশ তানুরাতে হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাশ তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে ইরানের হামলায় সোমবার সকালে কুয়েতের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছে ইরানের একটি শাহেদ ড্রোন এই ঘাঁটিতে আঘাত হানে। এদিকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 31 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1.5 শতাধিক। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরানি হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তেল আবিব। তেহরান বলছে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম খুররামশা 4, যা খেইবার নামেও পরিচিত। এটি ইরানের তৈরি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী খেইবার ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সময় যত গড়াচ্ছে শঙ্কার মধ্যে ফেলছে গোটা দুনিয়াকে। ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চলতে পারে 4 সপ্তাহ। একই সাথে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা হতে পারে বলেও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বদলে গেছে দুনিয়ার চিত্র। শনিবার থেকে এখনও চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরান হারিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। এমন কাণ্ডে বিজয়ের হাসি ছড়িয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অব্যাহত থাকতে পারে 4 সপ্তাহ পর্যন্ত। এই মুহূর্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলছে এবং আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। আমাদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। দেশ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
in Iran, including ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, নতুন নেতাদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তিনি। And it was the US who withdrew. এটি দ্বিতীয়বার যখন আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি এবং তারা আলোচনার মাঝপথেই আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে আলোচনার টেবিলে। এই যুদ্ধে কারো বিজয় নেই। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। And they have not been able to achieve their targets, and they cannot. অন্যদিকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেন। The United States has requested permission নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে সেজন্য আমরা সেই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। of long-standing friends and allies. সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে। একদিকে যেমন চলছে সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও বন্ধ হয়নি পুরোপুরি। তবে ভাবার বিষয়, সংঘাত আরও রক্তক্ষয়ী হবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই ফিরবে দুই পক্ষ। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান, এমনটা জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টার খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন এই নিরাপত্তা প্রধান। এদিকে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 180 জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ কি আমরা দেখতে যাচ্ছি কিনা এবং ইরান কি কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে পারছে কিনা, একটু যদি জানাতেন। এখানে আমরা পরিষ্কার করে বুঝতে হবে যে দুটো প্রতিপক্ষ, তাদের শক্তির অনেক পার্থক্য আছে। ইরান দুর্বল নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তি মিলাতে গেলে তো প্রায় সবাই খুব খারাপ অবস্থায় পড়ে যায়। তো সুতরাং সেখানে ওই তুলনাটা করাটা ঠিক না, বরং এইটা বলতে পারি যে যতই সবাই মিলে যদি মনেও করে যে না ইরান দুর্বল বা ইরান যথেষ্ট শক্তিশালী না, কিন্তু একটা জিনিস ইরানের আছে যে তাদের টিকে থাকার শক্তি। তারা খুব কঠিন অবস্থাতেও টিকে থাকতে পারে, এটা তারা আগেও প্রমাণ করেছে, এবারও তারা প্রমাণ করবে বলে আমার ধারণা। সেই জন্য তারা এই যুদ্ধ সহজে থামবে না যদি না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগে সেটা বন্ধ না করে তাদের আক্রমণ বন্ধ করলেও সাথে সাথে যে ইরান আক্রমণ বন্ধ করবে এরকম মনে করারও কোনো কারণ নেই। কারণ ইরানেরও তো কিছু উদ্দেশ্য আছে, তারা যখন আক্রমণ করছে তারা কিছু অ্যাচিভ করতে চায়, যে না তারা ইচ্ছা করলে কিছু আঘাত, তারা প্রতি আঘাত কিছু করতে পারে। তো সেইটা তারা দেখানোর চেষ্টা করেছে এবং কিছু জায়গায় তো ইতিমধ্যে ইসরায়েলেও বেশ কিছু জায়গায় তারা আঘাত করতে পেরেছে। আর বিভিন্ন মার্কিন ঘাঁটিতে, এই যে ইরানের চারপাশে যেসব দেশগুলো আছে, দেশগুলো, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতেও তারা আক্রমণ করেছে এবং অনেক জায়গাতেই যথেষ্ট সফলতার সাথে আক্রমণ করেছে। তবে দুঃখের বিষয় হলো এই যে এই আক্রমণে এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম 2 বাংলাদেশিও নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তো আমরা এগুলো চাই না, কোনো নিহত আহতই আমাদের কাম্য নয়। সেজন্য আমরা চাই যে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হয়ে যাক। তবে আপনার প্রশ্নের উত্তরে সোজা কথায় বলা যায় যে যুদ্ধ অনেক দীর্ঘায়িত হয়তো হবে না, কিন্তু তবুও কিছুদিন তো যুদ্ধ এখন যেহেতু শুরু হয়েছে, এটা কিছুদিন চলবে। আর যারা মধ্যস্থতা করার চেষ্টা করবে তাদের কিছু উদ্যোগ আমরা দেখতে চাই আগে, তারা সেটা দেখা গেলে তারপরে বোঝা যাবে। যেমন তুরস্ক বা ইটালি, এরা যদি কোনো উদ্যোগ নিতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা বলেছে যে না, তাদের যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য সফল না হচ্ছে ততক্ষণ তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং একটা সীমা রেখা টানার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যে 4 সপ্তাহ চলতে পারে এই যুদ্ধ। তো সুতরাং একটা যে সবার মনের মধ্যে একটা সীমিত যুদ্ধের চিন্তা ভাবনা আছে, যে এটা বেশি দিন চলবে না, কিন্তু তার মধ্যে যদি এই সত্যি 4 সপ্তাহ চলে তো তাতে সববারই অনেক ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
যে আরেকটু জানতে চাই যে বৈশ্বিক অর্থনীতিতে এই যুদ্ধ কোন ধরনের প্রভাব ফেলবে এবং বাংলাদেশের প্রভাব পড়তে পারে কিনা? বাংলাদেশে এটার প্রভাব তো অবশ্যই পড়বে। তো প্রথমে বৈশ্বিক সাধারণভাবে একটা বলি, সেটা হচ্ছে যে এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই সবাই বুঝতে পেরেছি আমরা যে তেলের দাম বেড়ে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ। এই যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে। তার ফলে সব রকমের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং জিনিসপত্রের দাম সবার জন্যই বেড়ে যাবে, বাংলাদেশের জন্য বাড়বে, সবার জন্যই বেড়ে যাবে। শুধুমাত্র যারা অস্ত্র বিক্রি করে তাদের খুব লাভ হবে, তারা নতুন নতুন অস্ত্র তৈরি করবে, নতুন নতুন অস্ত্র বিক্রি করবে আর সরবরাহ করবে যাদের প্রয়োজন তাদেরকে। সুতরাং এখানে ওই একমাত্র গোষ্ঠী আছে যারা এটাতে লাভবান হয়, তারা হচ্ছে যে আমরা যেটা ইংরেজিতে বলি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তো তারা যে যুদ্ধ সামগ্রী তৈরি করে যারা, তাদের সেই শিল্প, তারা হয়তো এর মাধ্যমে কিছু লাভবান হবে এবং যেসব দেশে এই সব শিল্পগুলো বেশি বড় আকারে আছে তারা লাভবান হবে। কিন্তু সাধারণভাবে সারা পৃথিবীর মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর মানুষ এটার থেকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হবে কি, যে তেলের দাম বেড়ে গেলে আমাদের এখানে সবকিছুর দাম, তেল তো আমরা কিনতে হয়, তেলের দামের সাথে সাথে শিল্প কারখানা সবখানে যেখানে তেল ব্যবহার হয়, যাতায়াত যোগাযোগ সবখানে মূল্য বৃদ্ধি পাবে জিনিসপত্রের। আমাদের দেশে যেসব পণ্য তৈরি হয় সেগুলোর মূল্য বৃদ্ধি পাবে। এখন আমরা রোজার জন্য এমনি মূল্য বৃদ্ধিতে সবাই খুব কষ্টে আছি, তার মধ্যে আবার নতুন করে মূল্য বৃদ্ধি পাবে এই যুদ্ধের ফলে। আর তারপরে আমাদের অনেক লোক ওখানে কাজ করেন, অনেক লোকের কর্মসংস্থান হয় মধ্যপ্রাচ্যে। তো প্রথম কথা, সেই কর্মসংস্থান ব্যাহত হবে আপাতত, এবং যারা ওখানে আছেন তারা ঠিক মতন রেমিটেন্স পাঠাতে পারবেন না, রেমিটেন্স পাঠাতে চাইবেন না হয়তো, এবং সেই সব কারণে রেমিটেন্সও কমে যাবে। আমাদের অর্থনীতি বহুলাংশে রেমিটেন্সের উপরে নির্ভর করে, বিদেশ থেকে যে রেমিটেন্স আসে। তো সুতরাং সব দিক থেকেই আমরা দেখছি যে আমাদের বিদেশ থেকে আমদানি করা পণ্য, আমরা নিজেরা যে পণ্য তৈরি করি, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের লোকজনের যাতায়াত, বিশেষ করে যারা মিডল ইস্টে যাতায়াত করে তাদের ব্যাহত হচ্ছে, তাদের কর্মসংস্থান ব্যাহত হচ্ছে, রেমিটেন্স ব্যাহত হচ্ছে। তো আমরা আমাদের বাংলাদেশের জন্য বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিতে পারলে আরও অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। এমনকি ভুল পদক্ষেপ বা সিদ্ধান্তে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক কূটনীতিকদের মতে, মুসলিম বিশ্বকে সাথে না পাওয়ায় এই যুদ্ধে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইরান। তবে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশে সতর্কতার পরামর্শ তাদের। কোনো কিছুর তোয়াক্কা না করেই ২৭ ফেব্রুয়ারি রাতে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরই মধ্যে ইরানে বাড়তে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে পরিস্থিতি হয়ে পড়ে আরও জটিল। নিরাপত্তা বিশ্লেষক, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, এই যুদ্ধাবস্থা চলতে থাকলে কিংবা ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। ট্রাম্প বলেছে যে আমরা রেজিম চেঞ্জ চাই, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটা পরিবর্তন করতে হবে। খোমেনি যখন নাই, ইরানের সামনে বেশ অনেকগুলোই অপশন। জনগণ যদি বেরিয়ে আসে, একটা নতুন এই সরকারের পতন ঘটে একটা নতুন কাউকে সেখানে বসায়, কিন্তু কাকে বসাবে? কিন্তু আবার সমর্থনেও কিন্তু একটা বিরাট দল আছে যেটা গত ৪৫ বছর ধরে তারা সংগঠিত হয়ে আছে, তারাও চাইবে না তাদের ক্ষমতাটা সহজে ছেড়ে দিতে। সেটা যদি হয়, যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার না হয়, তাহলে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে আছে এবং একটা অনেকগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন, এই যুদ্ধ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না একা ইরান। মধ্যপ্রাচ্যের বড় বড় দেশের টার্গেট হচ্ছে তার তেল, তার অর্থ। তো ওইসব দেশের জন্য অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিটা খুব ডিফিকাল্ট।
তারা চেষ্টা করে, ইরাক চেষ্টা করেছে, লিবিয়া চেষ্টা করেছে, ইরানও চেষ্টা করে চলছিল। ইরানও আমার মনে হয় সাকাম পর্যায়ে গেছে। যদিও তাদের সামরিক তারা চেষ্টা করেছে শক্তি কিছু বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় না খুব বেশি দিন লম্বা হয়তো করতে পারবে ইরান। ইরান আমেরিকার সাথে এত বৃহৎ একটা সুপার পাওয়ারের সাথে টেকা খুব ডিফিকাল্ট। ইরান ইস্যুতে বাংলাদেশকে ভেবেচিন্তে মতামত প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, কারণ আমাদের দেশটাও নানান অর্থনৈতিক আমরা প্রবলেমে জর্জরিত। আমাদের অর্থনীতি ইতিমধ্যে যে অবস্থায় আছে, আর কোনো ধরনের ধাক্কা আমাদের জন্য অসহনীয় হতে পারে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধ বা সংঘাত চায় না বাংলাদেশ, এ কথা জানিয়ে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ কথা জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় অগ্রাধিকার ও ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে বলেও জানান বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীরা। চলমান মধ্যপ্রাচ্য সংকটে পরিস্থিতি মোকাবেলায় সোমবার দুপুরে জরুরি বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন 4 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিনিধিরা। বৈঠকে উঠে আসে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসন ও প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য সেল গঠন করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। যেখানে ভিসা সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে যাতে আমরা উদ্যোগ নেই, যাতে উই লুকিং অ্যাট এক্সটেন্ডিং those time frames so that they can go and join their workplaces. মধ্যপ্রাচ্যে নিহত 2 জনের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনে তাদের মরদেহ আনার ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুর্ভাগ্যবশত আমরা 2 জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যখনই স্বাভাবিক হবে পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা আমাদের জনগণ যারা আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা জেনে বাংলাদেশ মর্মাহত। বিবৃতিতে একথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত নয়, কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতে পারে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল 2 দিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। পরিস্থিতি জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধে যে সকল যাত্রী বিপাকে পড়েছেন তারা এখনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন কিনা, কি বলছেন তারা একটু জানতে চাই। জি কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 2 দিনে 102টি ফ্লাইট বন্ধ হয়েছে এবং শুধুমাত্র আজই কিন্তু 39টা ফ্লাইট বন্ধ হয়েছে সৌদি আরব, দুবাই সহ বেশ কয়েকটি দেশের, যার কারণে কিন্তু কয়েক হাজার যাত্রী কিন্তু আসলে আটকা পড়েছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না। আমরা দেখছি যে অন্য যাত্রীরা কিন্তু যাচ্ছে, অন্য ফ্লাইটগুলো যেহেতু চলছে সে কারণে অন্য যাত্রীরা যাচ্ছে। তবে এই যে যাত্রীগুলো যেতে পারছে না, 39টি ফ্লাইট যে আজকে বন্ধ হয়েছে, এই যাত্রীরা কিন্তু এখানে আসছেন এবং তারা খোঁজ নিচ্ছেন তাদের এই ফ্লাইট যেগুলো বাতিল হয়েছে সেগুলো কবে নাগাদ চালু হবে সেটি খোঁজ নিচ্ছেন। এবং এছাড়া আমরা কিন্তু দেখেছি যে
কিছু কিছু যাত্রী আসলে 2-3 দিন ধরে এখানে অপেক্ষা করছে, যাদেরকে আসলে অনেকেই তারা যে জায়গা থেকে যাদের মাধ্যমে আসলে টিকিট কিনেছেন তারা কিন্তু যোগাযোগ করছেন না এই যাত্রীদের সাথে, যার কারণে তারা কিন্তু আসলে জানতে পারছেন না যে কবে নাগাদ আসলে তাদের এই নতুন করে ফ্লাইটের টিকিট পাবেন কিংবা যেতে পারবেন। সে কারণে কিন্তু এই এয়ারপোর্টে তারা আসছেন, সকাল বিকাল আসছেন এবং তারা কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে তারা কোনো তথ্য পান কিনা। আমরা কিন্তু এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, আমাদের সাথে একজনকে নেওয়ার চেষ্টা করব যে আসলে আপনি কবে থেকে এখানে আছেন এবং আপনার যাত্রীকে কিভাবে যেতে পারবে কিনা এখনো পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। আসলে আমার যাত্রী, আমার আপন ভাতিজা, সে আপনার কাতার যাইত দীর্ঘ প্রায় 3 দিন, 28 তারিখে যাওয়ার কথা ছিল। আমরা 28 তারিখ থেকে উপস্থিত হয়েছি এবং 1 তারিখ আবারও ট্রাই করা হয়েছে, 1 তারিখও বন্ধ, আজকে 2 তারিখ গেল, আজকেও আমরা যোগাযোগ করলাম, দেখা যায় এখনও বন্ধ রয়েছে। আমরা বিশেষ করে আমার ভাতিজা সহ অনেক যারা যাত্রী রয়েছেন, অনেক যাত্রীরা অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক হয়রানির মধ্যে আছেন। আমি বাংলাদেশ সরকারের বিশেষ করে মন্ত্রী মহোদয় সহ বিশেষ করে আমার সিলেটের যে আরিফুল হক সাহেব সহ তাদেরকে আমি অনুরোধ করব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। বিশ্বের যে এই যে অবস্থা, এই অবস্থার আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আমাদের এই যাত্রীদের হয়রানিকে বন্ধ করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। করি শুনছিলেন আসলে এই যারা প্রবাসে যেতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে তথ্যও পাচ্ছেন না, যার কারণে এই এয়ারপোর্টে এসে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছেন। কৌরি, খালেক, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আলাদা এই হামলায় আরও 7 বাংলাদেশি আহত। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় নিহত হন মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালে আহমেদ। স্বজন হারিয়ে সালের পরিবারের এখন শোকের মাতম। মরদেহ শিগগিরই দেশে আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালে আহমদ ওরফে আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন তিনি। 4 মাস আগে আবার ফিরে যান দুবাইয়ে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় মারা যান সালে আহমদ। এ ঘটনায় তার নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখায় নেমে এসেছে শোকের ছায়া। এই যে চাচা যে মারা গেছে উনি বিগত 3 মাস আগে দেশে ছিল, যাওয়ার পরে গিয়ে এরকম ঘটনা করছে। এই যে একটা বাড়ি উনি বানাইছে, অনেক স্বপ্ন ছিল এই বাড়িটা। খুবই ভালো লোক ছিল। আমার সময় বসে আমরা এর সাথে লেখাপড়া করছি, এর সাথে খেলাধুলা করছি। তো উনি যে গেছে যতবার ছুটিতে আইতো দেশে, আইয়া আমাদের সবার ঘরে ঘরে যাইতো। ওয়াইফ হইল কি পা প্রতিবন্ধী, তার একটা ছেলে হইল কি তেলেসিয়াম রোগী, আর একটা মেয়ে, আর আরো 3টা ছেলে। তো এটা সব ছোট ছোট, ও থানার উপরে নির্ভরশীল। নিহতের পরিবারে রয়েছেন প্রতিবন্ধী স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে। ছোট ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। মকিনা স্টার দেওয়া লাগে, গাড়ির পিছনে আমার আব্বা আসলাম। ওর সময় ইরানের মিসাইলে আমার আব্বার গাড়ি উঠে পড়ে। তারপরে আব্বা পিছনের দিকে গাড়ি মিসাইলটা যায়, যার আব্বার আঘাত হয় পিছনে, গাড়ির মধ্যে একটা আঘাত হয়, গালের মধ্যে আরেকটা আঘাত হয়, পাওয়ার মধ্যে আরেকটা আঘাত হয়। দ্রুত সালে আহমেদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। তার লাশটা সরকারি খরচে, সরকারি মারফতে যত দ্রুত সম্ভব হয় তার পরিবারের কাছে আনিয়া দিলে তার বিবি ভাই চাইতে তারা শেষ দেখাটা দেখতা, ওটাও আমার অনুরোধ সরকারের। মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। আবুধাবির আজমান এলাকায় কাশেম ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানে পানির গাড়ি চালাতেন সালে আহমদ। ডিবিসি নিউজ ডেস্ক। 12ই মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকার হিসেবে একজনের নাম দিতে বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন
সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। একই সঙ্গে আরও 6 জন সংসদ সদস্যকে হুইপ করা হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। হুইপ হিসেবে নিযুক্তরা হলেন হবিগঞ্জ 3 আসনের জিকে গাউস, খুলনা 3 আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর 3 আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন নারীরা। সকালে সচিবালয় পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি বিকেন্দ্রীকরণেরও গুরুত্ব দেন সরকার প্রধান। এছাড়া দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছে। আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। আমরা দ্রুতগতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। মালিক শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল মানুষ সুযোগ নিতে চায়। তাদের বিষয়ে শ্রমিকদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা আল্লাহকে ভয় পায় তাদের কাছে তার সব সৃষ্টি নিরাপদ। দরদি সমাজ গড়ার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মালিক শ্রমিকের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। এ সময় শ্রমিকদের প্রকৃত কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত, আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যাবে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমঘণ্টা দিয়ে, আমার ওয়ার্ক ডেলিভারি দিয়ে, তখন সেও গরিব দিকে তাকাইতে থাকে। মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায় না, তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগাই রাখতে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে বিএনপি সরকার, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক, তাই এই বিষয়ে আদালতকে কোনোভাবেই জনগণের মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান তার। এছাড়া সরকার দলের সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। এ সময় সংসদের প্রথম অধিবেশনের আগেই রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিও তোলেন আসিফ মাহমুদ। বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন। রমজান মানেই যেন ইফতারের বাহারি আয়োজন। এবার সেই স্বাদ আর ঐতিহ্য পৌঁছেছে নাটোরেও। দাম তুলনামূলক বেশি হলেও মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষই কিনছেন শখের বশে কিংবা সময় বাঁচাতে। হরেক রকম দোকান, পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার, বিক্রেতাদের হাঁক ঢাক আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। নাটোরে ইফতার বাজারগুলো ঘুরে দেখা মেলে এমন চিত্রই। ভোজন রসিক বাঙালির প্রিয় ইফতারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। আছে পেঁয়াজু, ছোলা, জিলাপি, বেগুনি, হালিম কিংবা মাংসের তৈরি বিভিন্ন পদ।
বিশেষ করে রাজধানী ঢাকার চকবাজারের স্টাইলে তৈরি ইফতার সামগ্রীতে আগ্রহ ক্রেতাদের। পাওয়া যাচ্ছে মাংসের নানা পদ, দাম কিছুটা বাড়তি হলেও স্বাদের ভিন্নতায় অনেকেই কিনছে। তো বাসায় তো আসলে অনেক আইটেমের ইফতারি করতে অনেক সময় লাগে, তো এখান থেকেই কিনে নিলাম। দামটা একটু যদিও বেশি, তারপরেও নিলাম পরিবারের জন্য, সবাই বাসায় গিয়ে একসাথে ইফতারি করব। বাচ্চাদের পছন্দ বাইরের হালিম, যার কারণে এখানকার হালিমটা ভালো, হালিম নিতে এসেছে। ঢাকার ইফতার, পুরান ঢাকার ইফতারগুলো এখন নাটোরে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। ইফতার তৈরির উপকরণের দাম বেড়ে কাঙ্ক্ষিত লাভ মিলছে না বলছেন বিক্রেতারা। সবকিছু মিলিয়ে আমাদের 50+ আইটেম আছে। এছাড়াও রয়েছে আমাদের ইফতার প্যাকেজ। বাসা বাড়িতে দেখা যায় যে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বানাতে পারে না, আর আমাদের এখানে সব রেডি আছে, দামও সাশ্রয়ী, সেই কারণে অনেক কাস্টমার এখান থেকে কিনে নিয়ে যায়। দিনকে দিন নাটোরে জনপ্রিয় হয়ে উঠছে ভিন্ন স্বাদের ইফতার, বাড়ছে ক্রেতাদের আগ্রহ। ডিবিসি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের প্রস্তাব দিয়েছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএর সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামান। বিওএর পক্ষ থেকে আয়োজিত ইফতারে এই কথা বলেন সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আর্মি স্টেডিয়ামের পাশে ইনডোর স্টেডিয়াম তৈরির কথাও জানান সেনাপ্রধান। প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। আমরা এমনভাবে একটি পরিকল্পনা আমরা শুরু করতে চাই যে অলিম্পিকে আমরা যাতে গিয়ে পদক অর্জন করতে পারি। সার্বিক সমন্বয়ে আমরা কাজ করে চলেছি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।